পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক চাইছে ইউনূসের বাংলাদেশ, মেটাতে চায় ৭১-এর সমস্যাও। নারীরা ফুলের মতো, ইরানের নয়া হিজাব বিধি নিয়ে চর্চার মাঝে মন্তব্য করলেন খামেনেই। চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য বাছাই না হলে বাতিল পুরো প্যানেল, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন মুহাম্মদ ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে সেই বার্তাই দিয়েছেন তিনি। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার দিকে জোর দিচ্ছে বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মিশরের রাজধানী কায়রোয় ডি8 শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৈঠকে বাণিজ্য, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে শাহবাজ এবং ইউনূসের। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলিও মেটানোর জন্য শাহবাজকে প্রস্তাব দিয়েছেন ইউনূসকে, এগুলির একটি স্থায়ী সমাধান চাইছেন তিনি। বাসস অনুসারে অমীমাংসিত সমস্যা মেটাতে আগ্রহী পাকিস্তানের প্রধানমন্ত্রীও ইউনূসকে তিনি জানিয়েছেন, ১৯৭৪ সালে ত্রিপাক্ষিক চুক্তির ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান মাধ্যমে সমস্যাগুলি সমাধান করা হয়েছে, এরপরেও যদি কোনো কিছু অমীমাংসিত থেকে যায় সেগুলি খতিয়ে দেখতে তিনি আগ্রহী। ইউনূস এবং শাহবাজ উভয়ই এই বৈঠকের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে আলোচনা হয়েছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, রাসায়নিক, চর্মদ্রব্য, চিকিৎসা সরঞ্জামের বিষয়েও দ্বিপাক্ষিক সহযোগিতার কথা হয়েছে। সম্প্রতি পাকিস্তানিদের জন্য ভিসা ব্যবস্থা আরও সরল করেছে বাংলাদেশ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশের ভ্রমণ সংক্রান্ত ইউনূস সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাহবাজ। ডন এর ওই প্রতিবেদন অনুসারে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো কোনো পণ্য কঠোরভাবে যাচাইয়ের শর্ত শিথিল করার বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান থেকে আসা যাত্রীদের চেকিং এর জন্য ঢাকা বিমানবন্দরে আগে যে কড়া ব্যবস্থা ছিল সেটিও এখন বন্ধ হয়েছে। ইউনূস সরকারের এই উদ্যোগকেও স্বাগত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের সঙ্গে এবং কোনো কোনো ক্ষেত্রে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দিকে জোর দিয়েছিলেন হাসিনা। ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে জোর দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের উপর। সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান থেকে খাদ্যশস্য আমদানির কথাও ভাবছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। যদিও এক্ষেত্রে তাদের যুক্তি, কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থেকে বহুপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিতে চাইছে তারা। পাকিস্তানিদের জন্য ভিসা ব্যবস্থা সম্প্রতি আরও ঝঞ্ঝাটমুক্ত করার চেষ্টা করছে ইউনূসের প্রশাসন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পাকিস্তানিরা যাতে সহজে ভিসা পান সেদিকে জোর দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সব দূতাবাস এবং উপদূতাবাসে এই মর্মে নির্দেশিকাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে যে উন্নত করতে চান ইউনূস, তার আভাস সাম্প্রতিক এমন বেশ কিছু ঘটনাপ্রবাহ থেকেই পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার শাহবাজ ইউনূস বৈঠকে সেই বার্তাই উঠে এল। খামেনেইয়ের মন্তব্যের পর শুরু হয়েছে সমালোচনা, কারণ মুখে মহিলাদের মর্যাদার কথা বললেও বাস্তবে তারই দেশে বিধিনিষেধের বেড়াজাল ভাঙার নিত্য চেষ্টা করে যেতে হচ্ছে মেয়েদের। নারীরা পেলবো ফুলের মতো, তারা পরিচারিকা নন, এমনই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আলী খামেনেই। খামেনেইয়ের মন্তব্যের জেরে শুরু হয়েছে সমালোচনা, কারণ মুখে মহিলাদের মর্যাদার কথা বললেও বাস্তবে তারই দেশে বিধিনিষেধের বেড়াজাল ভাঙার নিত্য চেষ্টা করে যেতে হচ্ছে মেয়েদের। বুধবার খামেনেই বলেন, মেয়েরা নরম ফুলের মতো, তারা পরিচারিকা নন। ফুলের যেমন যত্ন নেওয়া উচিত যাতে সে সতেজতা ও সুগন্ধ ছড়াতে পারে, তেমনি ঘরে মহিলাদেরও যত্ন করা উচিত। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার সমাজে নারী পুরুষের লিঙ্গভিত্তিক ভূমিকা নিয়েও অবস্থান স্পষ্ট করেন ধর্মগুরু। তিনি বলেন, পরিবারে নারী ও পুরুষের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। পুরুষেরা সংসারের খরচ সামলান, নারী সামলান ঘর, তারা সন্তানের জন্ম দেন। দুজন দুই পৃথক পরিসরে অবদান রাখেন, এই দুইয়ের তুলনা চলে না। এই দুই মন্তব্যের পরেই বিতর্কে জড়িয়েছেন খামেনেই। প্রশ্ন উঠেছে নারীর লিঙ্গভিত্তিক ভূমিকা নির্দিষ্ট করে দেওয়া নিয়েও। ইরানে মেয়েদের জন্য কড়া হিজাব বিধি চালু রয়েছে, সে দেশের প্রাক্তন ধর্মগুরু আয়াতোল্লাহ খোমেনি এই নিয়ম চালু করেন। বর্তমান ধর্মগুরু আলী খামেনেইয়ের আমলেও এই পোশাক ফতোয়ার অন্যথা হয়নি। ইরানে মেয়েদের আবশ্যিকভাবে মাথা ঢেকে রাখতে হয় হিজাবে। নিয়ম না মানলে কড়া শাস্তির বিধান রয়েছে। বিভিন্ন সময় প্রতিবাদ, বিক্ষোভ হয়েছে এই ফতোয়ার বিরুদ্ধে, কিন্তু লাভ হয়নি। প্রতিবারই কড়া হাতে বিক্ষোভ দমন করেছে ইরানের প্রশাসন। ২০২২ সালে হিজাব না পরার অপরাধে ২২ বছর বয়সী মাসা আমিনিকে তুলে নিয়ে গিয়েছিল ইরানের নীতি পুলিশ। হেফাজতে মৃত্যু হয় তার,
সেই ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়ে যায় বিশ্বজুড়ে। তাতেও বিধিনিষেধ তো কমেইনি, বরং আরও করা হয়েছে হিজাব আইন। মাসখানেক আগে এই হিজাব বিধির প্রতিবাদে তেহরানের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রকাশ্যে অন্তর্বাস পরে হেঁটেছিলেন, তাকেও আটক করে নিয়ে যায় নীতি পুলিশ। চলতি সপ্তাহেই কাঁধ অনাবৃত পোশাক পরে মঞ্চে ওঠার জন্য গ্রেফতার হয়েছেন ইরানের এক গায়িকা। তার মাঝে খামেনেইয়ের মন্তব্যে নতুন করে শুরু হয়েছে সমালোচনা। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার চাকরি বাতিল মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। এই মামলায় একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এবং এসএসসি। পরবর্তী শুনানি আগামী 7 জানুয়ারি। একাধিকবার পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য, এসএসসি। সকাল 10:35 প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে শুরু হয় শুনানি। প্রথম দফায় শুনানির পর মাঝে বিরতি হয়, দ্বিতীয় দফায় ফের শুরু হয় শুনানি। সেই শুনানি এখনও চলছে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, নাকি যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত, তা জানতে উদ্গ্রীব সকলেই। বৃহস্পতিবারের শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছে। সম্ভাব্য কোন উপায়ে তা করা যায় সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে। তবে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপক শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বলেন, নম্বরে কারচুপি হয়েছে, লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে। তারপরেই তিনি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা। রাজ্যের আইনজীবী জানান, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সমর্থন রয়েছে। নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন, তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা তথ্য দিয়েছে। এসএসসির আইনজীবী আদালতে জানান, নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করা সম্ভব। তারপরেই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, আমাকে বোঝান, কেন হাইকোর্ট বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়? রাজ্যকে সুপ্রিম প্রশ্ন। বৃহস্পতিবারের শুনানিতে সুপারনিউমেরারি পোস্ট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য। প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, অযোগ্যদের খুঁজে বার না করে সুপারনিউমেরারি পোস্ট তৈরি করলেন, ওই সময় কেন এটা করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না। রাজ্যের আইনজীবী বলেন, ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি। হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না। প্রসঙ্গত, এসএসসিতে নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ, সুপারনিউমেরারি পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। অভিযোগ, ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল। প্রশ্নবাণে বিদ্ধ এসএসসির আইনজীবী শীর্ষ আদালতে বলেন, 26 লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। কিছু নিয়োগে অনিয়ম হয়েছে, কিন্তু পুরো নিয়োগে নয়। ধাপে ধাপে পরীক্ষা হয়েছে, তাই সব ওএমআর শিট সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না। 2021 সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি। কিন্তু এসএসসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি। তিনি এসএসসির উদ্দেশ্যে বলেন, অন্যের হাতে তথ্য তুলে দিলেন, নিজেদের হাতে রাখলেন না। কিভাবে এটা করতে পারলেন? আপনারাও কারচুপি করেছেন। পঙ্কজ বনশ্ল যে কারচুপি করেছেন তা জানা গিয়েছে। সমস্যা আপনাদের নিয়ে। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, কোন কোন ওএমআর শিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা দেখে দুপুর 2টার মধ্যে জানান। প্রসঙ্গ, ওএমআর শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান, ওএমআর শিট নষ্ট করা হয়েছিল কিনা, নষ্ট করলে তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে। রাজ্য জানায়, 1 বছর পরে ওএমআর শিট নষ্ট করা হয়। রাজ্য আরও জানায়, ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য, সাধারণভাবে এটা সঠিক নয়। একই সঙ্গে রাজ্যের উদ্দেশ্যে তার মন্তব্য, কেউ ওএমআর শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি, এসএসসি করেনি। তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল। চাবিকাঠি, মেটা ডেটা যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই প্রসঙ্গে তার সংযোজন, তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারব না। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, সঠিক বিষয় হল এসএসসি মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই। প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে, আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই। এমনকি স্ক্যানিংয়ে অনিয়ম করা হয়েছে, গোপন করা হয়েছে অনেক কিছু। এসএসসিকে দোষে রাজ্যের আইনজীবী বলেন, কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি, তারা কেন এমন করল স্পষ্ট নয়। প্রধান বিচারপতি বলেন, অনেক কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস পরিষ্কার, আসল এবং স্ক্যান ওএমআর শিট একই নয়। পাল্টা সওয়াল রাজ্যের শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন, সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ পেয়েছে, তাহলে কেন পুরো 24,000 নিয়োগ বাতিল করা হলো? এটা মাথায় রাখা দরকার। মূল মামলা দায়ের হয়েছে নিয়োগ প্রক্রিয়ার 2-3 বছর পরে।
কি হয়েছিল? হাইকোর্টে গত 22 এপ্রিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় 25,753 জনের, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরিপ্রাপকদের।